আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদে আগামী অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন, অর্থনীতি পুনরুদ্ধার, উত্তরণ পুনর্গঠনের কৌশল মন্তব্য। প্রস্তাবিত বাজেটে দাম কমবে ধান, চাল, গম, ভোজ্য তেল সহ 60 নিত্যপণ্যের, বাড়বে গাড়ি, সিগারেট, বিদেশি খাদ্য সহ বেশ কিছু। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই জাতীয় বাজেট 2026-2027। বিধ্বস্ত এবং ভঙ্গুর অর্থনীতিকে বেগবান করে কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত রচনার দলিল পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের 55তম আর নিজের প্রথম বাজেট বক্তৃতায় ব্যবসা বাণিজ্য চাঙ্গা করে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলেছেন তিনি। প্রথম বছরে অর্থনীতির পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে উত্তরণ আর শেষে পুনর্গঠনের কৌশল তুলে ধরেছেন অর্থমন্ত্রী। তবে 9,38,000 কোটি টাকার যোগান শেষ পর্যন্ত ঠিকঠাক মতো আসবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রিজভী নওয়াজের রিপোর্ট। ধান ভাঙতে শিবের গীতের মতো বাজেট বিশ্লেষণের শুরুতে একটি প্রবাদ মনে করিয়ে দেই। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের কথা শুনে থাকবেন অনেকেই। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতাটি পড়ে সেরকমই মনে হয়েছে। মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিণতি নিধিরাম সর্দারের মতো হোক, এটা আমারও কাম্য নয়। তবে মন্ত্রিসভার ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে যে বাজেটটি অনুমোদনের পর জাতীয় সংসদে পেশ করা হলো, তার ব্যয় এবং আয়ের পরিসংখ্যান দেখে আবারও নিধিরাম সর্দারের কথা মনে হচ্ছে। কারণ চলতি অর্থ বছরে 7,88,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাওয়া সরকার আগামী অর্থ বছরে ব্যয়ের পরিকল্পনা করেছে 9,38,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এই বিশাল ব্যয় করতে গিয়ে আয় ধরা হয়েছে 7,01,150 কোটি টাকা, ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা। জি, ঠিকই শুনেছেন, 7 লাখ কোটি টাকা আয়ের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 6,04,000 কোটি টাকা। একবার মনে করিয়ে দেই, চলতি অর্থ বছরে এনবিআর আয় করবে 5 লাখ কোটি টাকা। যদিও এরই মধ্যে এই লক্ষ্যমাত্রা থেকে 1 লাখ কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। তাহলে অর্থমন্ত্রী কোন জাদু বলে একই জনবল দিয়ে দ্বিধাবিভক্ত এনবিআর থেকে 2 লাখ কোটি টাকারও বেশি আয় করবেন? 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। ঘাটতি মেটাতে যথারীতি বিদেশি ঋণ, ব্যাংক থেকে ঋণ এবং সঞ্চয়পত্রের উপর ভরসা করেছেন অর্থমন্ত্রী। বিদেশ থেকে ধার দেনা করে পাওয়া যাবে 1,55,000 কোটি টাকা, আর দেশীয় উৎস থেকে 1,27,000 কোটি টাকা। অবশ্য এর প্রায় সবটাই নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে। অথচ অর্থমন্ত্রী দাবি করেছেন ফ্যাসিস্ট আমলের মতো ঋণ করে ঘি খাবেন না তিনি। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করায় আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। অঙ্ক মেলানোর জন্য না হয়ে যদি সত্যিকার অর্থে বছর শেষে পরিকল্পনা মোতাবেক কিছু কাজও করা যায়, তাও খারাপ কি। তবে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে,
দেশীয় শিল্পের সুরক্ষা, অর্থনীতির গণতন্ত্রায়ন, ব্যবসা বাণিজ্য সহজ করতে বিনিয়ন্ত্রণকরণ এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়ার জন্য। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। অবশ্য বিগত সময়ে অর্থনীতিতে যেসব ক্ষত সৃষ্টি হয়েছে তা এক বাজেট বক্তৃতাতেই জাদুর মতো ঠিক হয়ে যাবে তাও ভাবা ঠিক হবে না। আর সেজন্যই 234 পৃষ্ঠার বাজেট বক্তৃতার উপসংহারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করেছে। অর্থমন্ত্রীর জন্য শুভকামনা, বিপুল ভোটে জয়ী বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য শুভকামনা। শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত লাইনগুলোর সারমর্ম, মাইলস টু গো বিফোর ইউ স্লিপ। অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখে কিন্তু বাজেটটা করা হয়েছে। একটা সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য বাজেটটি করা হয়েছে। প্রিয় দর্শক, বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন রিজভী নেওয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিজভী, ধন্যবাদ হৃদয়। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাই। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। বাজেটের যে অভিপ্রায় অর্থমন্ত্রী ব্যক্ত করেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু এই ভালো ভালো কথাগুলো শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়িত হবে? কারণ আমরা এই ধরনের ভালো কথা শুনে অভ্যস্ত। ধন্যবাদ। আপনি যে শেষে বললেন অভ্যস্ত, হ্যাঁ, সেটাই বলে দিচ্ছে যে আসলে কতখানি পূরণ হবে। আমাদের বাজেট বাস্তবায়নের যদি রেকর্ড দেখি, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, whichever party was in power, তো দেখা যায় যে আসলে বাজেটে সব কিছু তো বাস্তবায়ন সম্ভব না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রোগ্রেসিভলি এটাকে অগ্রগতি করতে পারছি কিনা, বাস্তবায়নের হারটা বাড়ছে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। তো সেখানে দেখেন বাজেটে অনেক ভালো পদক্ষেপ যেটা আছে সেগুলি বাস্তবায়ন করতে গেলে চ্যালেঞ্জের কথাটাও চিন্তা করতে হবে। সেজন্য আপনাকে এক কথায় বললে যে এখানে আসলে আমরা দেখব যে অনেক কিছু বাস্তবায়ন হয়নি, এটা সম্ভব না। বর্তমান যে প্রাতিষ্ঠানিক কাঠামো, বর্তমানে যে আমাদের সংস্কারের যে ধাপে আমরা রয়েছি, অর্থাৎ এত সংস্কার প্রয়োজন প্রতিটা প্রতিষ্ঠানে। অর্থনীতির যে উন্নয়নের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংকিং খাত, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, যেগুলোতে বরাদ্দ দেওয়া হয়, এগুলো বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এইখানে প্রচুর আসলে সময় এবং উদ্যম দিতে হবে। তা না হলে ওই যে অনেকখানি, এমন না যে কোনোটাই পূরণ হবে না, পূরণ হবে, কিন্তু এটার মাত্রাটা কতখানি। আপনি যখন একটা রাখেন বরাদ্দ, তখন যদি এটা বাস্তবায়ন না হয়, দুটো জিনিস হয়। একটা তো হচ্ছে যে এটা দেখায় যে আপনাকে আসলে কতখানি ঘাটতি রয়েছে আমার যোগ্যতা, সক্ষমতার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে জনগণের আস্থাও কিন্তু এটার উপর নির্ভর করে। তখন হয়তো জনগণ ভাববে যে কথা সর্বস্ব একটা বাজেট হয়েছে, ওরকম একটা বিষয় রয়ে যায়, যেটা কিনা প্রতি বছরই আশঙ্কা করা হয় যে কথাই রয়ে যাবে। আমরাও কামনা করি যে এটা যেন কথা সর্বস্ব বাজেট না হয়। কিন্তু আরেকটা বিষয়, আমরা সব সিপিডি থেকে বাজেট বিশ্লেষণ পেয়ে থাকি, শুক্রবার সকালে আর কয়েক ঘন্টা পরে সেই বিশ্লেষণটি পাবো। আমি যদি এক কথায় বলি যে 10-এ আপনি এই বাজেট বক্তৃতা যেটি অর্থমন্ত্রী দিয়েছেন, আপনি কত মার্কস দিবেন? এটা তো একটা কঠিন বিষয়, একেবারে ক্যাটাগরিক্যালি। কিন্তু যদি আমি দেখি যে বাজেটটা যেভাবে, প্রথমে বাজেটের দর্শনটা, সেটাও কিন্তু যে অর্থনীতির গণতন্ত্রায়ন, তারপরে অন্তর্ভুক্তিমূলক, সেদিক থেকে তো হ্যাঁ, সব মানুষকে, প্রত্যেকেরই, এবং যে মূল বিষয় যেমন কর্মসংস্থান, বিনিয়োগ, এখানেও কিন্তু জোর দেওয়া হয়েছে, এবং মূল্যস্ফীতি, সেদিক থেকে তো আমি বলবো যে খুব ভালো কাগজে কলমে। তখন আমি হয়তো তাকে 6 দিব, অ্যাভারেজের একটু উপরে দিব। ওকে, উত্তরে গেছেন অর্থমন্ত্রী। জি, দর্শক শুনছিলেন ডক্টর ফাহমিদা হকের কথা। আমি ফিরে যাচ্ছি আমার সহকর্মী হৃদয়ের কাছে। হৃদয়। ডক্টর ফাহমিদা খাতুন এবং রিজভী নেওয়াজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, রিজভী নেওয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাজেট আলোচনায়। বাজেট শুধু অর্থনীতির হিসেব নিকেশ নয়, এটি মানুষের প্রতিদিনের জীবন যাপনেরও গুরুত্বপূর্ণ বিষয়।
আগামী বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কমলো এ নিয়ে জানাচ্ছেন শাকিলা জেসমিন। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট। নতুন বাজেট ঘোষণার সাথে সাথেই শহর গ্রাম নির্বিশেষে সবার আকর্ষণের কেন্দ্রীয় বিন্দুতে থাকে কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটির দাম কমছে। বাজেটে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে। তাই মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল ও বীজের দাম কমবে শিশু খাদ্যের দাম। 5% শুল্ক তুলে নেওয়ায় আমদানি করা সব ধরনের মশলা ও খেজুরের দাম কমবে। এবারের বাজেটে রয়েছে শিল্প খাতে ছাড়ের ছড়াছড়ি। কমছে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন ও এলপিজি সিলিন্ডারের দাম। দেশীয় উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমবে। স্থানীয় স্কিন কেয়ার এবং সৌন্দর্যচর্চার পণ্যের দামও কমছে। নির্মাণ সামগ্রীর মধ্যে কমছে সিমেন্টের দাম। কফি পানকারীদের জন্য আসছে সুখবর। কাঁচামাল আমদানিতে 5% শুল্ক তুলে নেওয়ায় কফির দাম কমছে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম। জুয়েলারি পণ্য বানাতে ভরি প্রতি 2,500 টাকা ভ্যাট ধরা হয়েছে। ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়ানো হয়েছে। ব্যাংকে 3 লাখ টাকার বদলে 4 লাখ টাকা জমা থাকলে আবগারি শুল্ক কাটবে সরকার, আর একটি হিসাব থেকে বছরে একবারই শুল্ক নেওয়া হবে। সোলার বা সৌরবিদ্যুৎ নিয়ে কি আছে বাজেটে? সৌরবিদ্যুৎ বিল পরিশোধে 5% কর রেয়াত পাবেন গ্রাহকরা। সৌরবিদ্যুৎ উপকরণ আমদানিতে 2031 সালের জুন মাস পর্যন্ত সব শুল্ক শূন্য করার ঘোষণা এসেছে বাজেটে। এবার জেনে নিই তথ্য প্রযুক্তি খাতের সুবিধাগুলো। মোবাইল ফোন, ফ্রিজ, এসি, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার দাম কমছে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের দাম। স্মার্ট কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদন খরচ কমবে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে কমছে উৎসে কর। জানাচ্ছি কৃষি বান্ধব কর ও শুল্ক প্রস্তাবের খবর। কীটনাশক ও বালাইনাশক উৎপাদনে 36টি কাঁচামাল আমদানির উপর মূসক শূন্য করা হয়েছে। কমানো হচ্ছে সারের দাম। কমবে ভেটেরিনারি মেডিসিন, পোলট্রি ও ডেয়ারি শিল্পের খাদ্য উৎপাদনের খরচ। আমদানি করা কাজু বাদামের দাম কিন্তু বাড়বে। জানাচ্ছি স্বাস্থ্য খাতে কর ও শুল্ক বিষয়ক প্রস্তাবগুলো। কিডনি ডায়ালাইসিসের ফিল্টার আমদানিতে শুল্ক কমানোতে কিডনি রোগীদের প্রতিবার ডায়ালাইসিস খরচ 800 টাকা পর্যন্ত কমবে। বিশ্বমানের ক্যান্সার প্রতিরোধী ঔষধ উৎপাদন উৎসাহিত করতে আমদানি তালিকায় আরও 9টি উপকরণ যুক্ত করে আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বাজেটে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের জন্য 15টি পণ্যের অগ্রিম আয়কর 1% কমানো হয়েছে। হার্টের রোগীদের জন্য রিং বা স্টেন্টের দাম প্রায় 20,000 টাকা কমবে। চোখের লেন্সের দাম কমবে প্রায় 5,000 টাকা। ইলেকট্রিক গাড়ি নিয়ে বাজেটে কর প্রস্তাব। কমবে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ও যন্ত্রাংশের দাম। স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাকের দামও কমছে। বাড়বে 1200 থেকে 1600 সিসির আইসি ইঞ্জিনের দাম। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। কন্টেন্ট ক্রিয়েটরদের আয় 100% করমুক্ত ঘোষণা করা হয়েছে। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর ব্যবসার উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের ভ্যাট দিতে হবে না। মোবাইল সিমের কর প্রত্যাহারে সরকারের 1200 কোটি টাকার রাজস্ব ক্ষতি হলেও মোবাইল সিমের উপর বসানো 300 টাকার কর তুলে নেওয়া হয়েছে। এবার জানাচ্ছি সিগারেটের দামের খবর। সিগারেটের খুচরা মূল্য নিম্ন স্তরের জন্য প্রতি 10 শলাকা 62 টাকা, মধ্যম স্তর 92 টাকা, উচ্চ স্তর 160 টাকা এবং অতি উচ্চ স্তর 210 টাকা করা হয়েছে। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। বাজেটের আরও খবর দেখবেন সংবাদের পরবর্তী অংশে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েছেন চিকিৎসাধীন রোগীরা। হঠাৎ এমন সিদ্ধান্তে চিকিৎসা অর্ধ সমাপ্ত রেখে হাসপাতাল ছাড়তে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন তারা। স্বজনদের দাবি, চিকিৎসার পেছনে এরই মধ্যে অনেক অর্থ ব্যয় করেছেন। হঠাৎ সিদ্ধান্তে হাসপাতাল ছাড়বেন না তারা। 27 মে
6 নবজাতকের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত 4 জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই নোটিশের জবাবে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী শোনাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না, আমরা চেষ্টা করব। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের 17 তলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। রাত 9টা 33 মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনায় নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বন্ধুত্ব ভুলে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা। পছন্দের দল ও খেলোয়াড়দের জার্সি কিনছেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে সৌমিক আহমেদের রিপোর্ট। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাদ দিলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাটা একেবারেই নেই বললেও বাড়িয়ে বলা হবে না। অন্তত বাংলাদেশিদের কাছে তাই মনে হবে, যদিও সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি ছাড়াও প্রিয় দলের জার্সি ও পতাকা কিনছেন অনেকেই। 2022-তে যেভাবে জিতেছে, ইনশাআল্লাহ এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নিব। আমরা কি? আমরা আর্জেন্টিনা, আমরা ব্র্যান্ড। মেসি, রোনালদো, এমবাপ্পে ও ইয়ামালের মতো খেলোয়াড়দের জার্সির চাহিদা এখন তুঙ্গে। তবে জার্সিতে পছন্দসই নাম লিখে দিচ্ছেন অনেক প্রতিষ্ঠান। ব্রাজিল, আর্জেন্টিনা যারা সমর্থক আছে অনেকে এখানে আসতেছে, তাদের জার্সি বাই করতেছে। আমাদের লোকেশন হচ্ছে 1098 লিবার্টি অ্যাভিনিউ। প্রিয় দলকে এগিয়ে রাখতে বন্ধুদের আড্ডায় চলছে তর্ক বিতর্ক। আমি নিজেই আপনার ওই হাইতি আর ব্রাজিলের ম্যাচটা দেখতে যাব। My favorite football team is Brazil and my player is Neymar. My favorite player on the football team is Ronaldo. বাংলাদেশি কমিউনিটির এলাকায় দোকানপাটগুলো সাজানো হয়েছে বিশ্বকাপ থিমে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুই হয় প্রিয় দলের জার্সি এবং পতাকা কেনার মধ্য দিয়ে। সেই লড়াই শুরু হয়ে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ প্রিয় দলের নানা জার্সি কেনায় ব্যস্ত ফুটবল প্রেমীরা। প্রস্তুত হয়েছে মেটলাইফের এই স্টেডিয়াম। নিউ জার্সির এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 8টি ম্যাচ। সেই উন্মাদনা মাঠে গড়ানোর অপেক্ষায় ফুটবল প্রেমীরা। নিউ জার্সি থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। ফুটবল বিশ্বকাপের ছোঁয়া এখন রাজধানী ঢাকা জুড়ে। প্রিয় দলের সমর্থনে পতাকায় ছেয়ে গেছে ভবন, জার্সি গায়ে জড়িয়ে চলেছে সমর্থকদের উল্লাস। সেই সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় বা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন ও কমিউনিটি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ঢাকার অলিগলি এখন বিশ্বকাপের রঙে রঙিন। বাসাবাড়ির ছাদ ও শহরের দেয়াল জুড়ে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদো, এমবাপ্পে, প্লে, ডিয়েগো ম্যারাডোনা, হামজা চৌধুরী সহ অনেক জনপ্রিয় খেলোয়াড়ের প্রতিকৃতি। ব্রাজিলের যে নেইমারের খেলার স্কিল, তার চুলের কাটিং, তারপর তার খেলা ভালো লাগে, তার স্কিল ভালো লাগে। ভাই, সবাই যদি এক দল সাপোর্ট করে তাহলে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে, তাই না? কেউ না কেউ তো ব্রাজিল করবে। আর ব্রাজিল দল করার পক্ষে তো কোনো অবভিয়াসলি কোনো কারণ থাকার কথা না। অবভিয়াসলি ব্রাজিল অবশ্যই ভালো দল। ফুটপাতে পতাকা বিক্রেতাদের হাক ডাক আর মার্কেটের দোকানগুলোতে জার্সি কেনায় ফুটবল উৎসবে মেতেছে রাজধানীবাসী। বিক্রেতারা জানিয়েছেন চাহিদার তুঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। তবে পর্তুগাল, জার্মানি ও ফ্রান্সের জার্সিও
বিক্রি এবার চোখে পড়ার মতো। ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে, হঠাৎ চাহিদা বাইরে গেছে, মাল পাওয়া যাইতেছে না। সবচেয়ে বেশি যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে শুরু করে 1 নম্বরে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, সেনেগাল, স্পেনার, জার্মান। বাংলাদেশেরটা কিনছি আর ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য ছেলেটা কিনছি আর্জেন্টিনা। আমরা তো সবসময় আশা করি যে আর্জেন্টিনা মেসি আছে এবং বিশ্বকাপ আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ব্রাজিল আর্জেন্টিনা দুটোটাই ভালো চলতেছে। আর্জেন্টিনা। শুধুমাত্র জার্সি বা পতাকাতেই সীমাবদ্ধ নয় উন্মাদনা। প্রিয় দলের খেলা বন্ধুদের নিয়ে জায়ান্ট স্ক্রিনে দেখার প্রস্তুতিও নিচ্ছেন ফুটবল ভক্তরা। ধানমন্ডি, গুলশান, মিরপুর, পুরান ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং বিভিন্ন আবাসিক হলের মাঠে বড় পর্দায় খেলা দেখানোর জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। 22-তে ওই ওয়ার্ল্ড কাপে আমাদের ক্ষুদ্র পরিসরে একটা আয়োজন ছিল। এই আয়োজনটা এত ইন্টারন্যাশনাল মিডিয়া বা আমাদের লোকাল মিডিয়াতে এত আলোচিত হয়েছে, তারপরে এইবার এই পরিসরে করার চিন্তা। আমরা মোট 5টি জায়গায় ওই যে বিশ্বকাপের খেলাগুলো দেখানোর উদ্যোগ গ্রহণ করেছি। সেটা হলো প্রথমত এই জগন্নাথ হলের যে প্রেমিসেস সেখানে, আর এরপরে টিএসসি মুহসিন হলের যে মাঠ সেটা জসিমউদ্দিন হলের মাঠ এবং একই সাথে শহীদুল্লাহ হলের যে মাঠ আছে। জার্সি, পতাকা আর বড় পর্দার খেলা দেখার আয়োজন সব মিলিয়ে রাজধানী ঢাকা এখন কাঁপছে ফুটবল জ্বরে। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকাপ ফুটবলে জার্মান দলকে ভালোবেসে প্রায় 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা তৈরি করেছেন মাগুরার আমজাদ হোসেন, যা দেখতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসছেন শত শত মানুষ। বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে প্রিয় দলের প্রতি আমজাদের এই ভালোবাসার কথা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওতে রিয়াজ ইসলামের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা। ব্যানার, ফেস্টুন, পতাকা, তোরণের মাধ্যমে তারা জানান দিচ্ছেন দলের প্রতি সমর্থনের কথা। তাদেরই একজন মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন। নিজের 10 শতক জমি বিক্রি করে 5 লাখ টাকা খরচ করে বানিয়েছেন 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের জার্মানির পতাকা। জানা গেছে 1987 সালে আমজাদ হোসেন কঠিন রোগে আক্রান্ত হলে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন। এরপর 2014 সাল থেকে আমজাদ প্রতি বিশ্বকাপে তৈরি করছেন জার্মানির বিশাল পতাকা। এবার আমজাদ হোসেন তৈরি করেছেন 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই পতাকা। এটি তৈরিতে কাজ করেছেন 3 দর্জি, যাদের মজুরি দিতে হয়েছে প্রায় 40,000 টাকা। দীর্ঘ এই পতাকা দেখতে মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন আসছেন শত শত মানুষ। প্রতি বছর তো এই পতাকা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতি বছরই ঢাকা থেকে যত কাজই থাকুক সবকিছু উপরে ফেলে এখানে আসি। জার্মান ফুটবল টিম গত বিশ্বকাপ থেকে বিশ্বকাপে ইনশাআল্লাহ ভালো সম্ভাবনা নিয়ে আসে। নিজের জমি বেচে পতাকা বানাইছে, আমরা অনেক আগের থেকে ওনার সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিই। আনন্দে বিভিন্ন লোকজন আসে, এতে তো আমরা আনন্দ পাই। খরচ নিয়ে মোটেই চিন্তিত নন আমজাদ। জানান জার্মানি চ্যাম্পিয়ন হলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করবেন তিনি। সময় আমার মনের কল্পনায় আমি জার্মানিকে একটা ফ্ল্যাগ বানাই উপহার দিই। এখন আমার প্রতি বছর বিশ্বকাপ আসলেই আমার তাদের নামে 1 কিলো 2 কিলো পতাকা আমি প্রতি বছরই বৃদ্ধি করে থাকি। আগামীতে যদি 30 সালে সৌদি আরব যদি বিশ্বকাপ হয় আমি ওই লগে 10 কিলো পতাকা উপহার দেব এবং আমি নিজে ওই মাঠে থেকে যদি বাঁচিয়ে থাকি তাহলে ওই মাঠে ম্যাচ দেখবো। 2014 সালে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের পক্ষ থেকে জার্মান ফ্যান ক্লাবের সদস্য পদ দেওয়া হয় আমজাদ হোসেনকে। রিয়াজ ইসলাম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। চ্যানেল আই বিশ্বকাপ টিমের প্রেডিকশনে এবারে চ্যাম্পিয়ন ইউরোপের দেশ স্পেন। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর শক্তি দুর্বলতার হিসাব করছেন চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিমের 35 জন সাংবাদিক সহ ক্রীড়া বিশ্লেষকরা। এর মধ্যে আছেন 4 জন জাতীয় দলের সাবেক ফুটবলারও। বিশ্বকাপ টিমে কাজ করা সাংবাদিক ও বিশ্লেষকদের মধ্যে সর্বাধিক 13 জন দ্বিতীয় বিশ্বকাপ দেখছেন লামিন ইয়ামালদের স্পেনের ঘরে। শতাংশের হিসাবে যা 37.14। স্পেনের পর বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা ভোট পড়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের দিকে। কিলিয়ান এমবাপ্পেদের ভোট দিয়েছেন 7 জন বা 20.05%। এরপর জায়গা করে নিয়েছে লিওনেল মেসিদের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পক্ষে ভোট দিয়েছেন 6 জন, শতাংশে যা 17.14।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পর এবারে চ্যাম্পিয়নদের চতুর্থ সম্ভাবনায় উঠে এসেছে 5বারের বিশ্বসেরা ব্রাজিল। নেইমারদের পক্ষে ভোট দিয়েছেন 5 জন, 14.28%। পঞ্চম স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পক্ষে ভোট পড়েছে 3টি, 8.53%। একজন ভোট দিয়েছেন নেদারল্যান্ডসকে। ডাচদের শিরোপা জয়ের সম্ভাবনা দাঁড়াচ্ছে 2.94%। মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। সারা বিশ্বের মতো ফিফা বিশ্বকাপ নিয়ে নানা আয়োজনে মগ্ন দেশবাসী। বিশেষ ও ভিন্ন আঙ্গিকের বিশ্বকাপে নতুনত্ব নিয়ে এসেছে চ্যানেল আই। মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ছাড়াও কিক অফ প্রোগ্রাম, চ্যানেল আই সংবাদ এবং ডিজিটাল কন্টেন্ট সহ থাকছে আই স্ক্রিন এবং রেডিও ভূমিতে ম্যাচ দেখানো ও ধারাভাষ্য প্রচারের প্রস্তুতি। আদিল আহমেদ শানের রিপোর্ট। 2026 বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইয়ের আয়োজন দেখে মনে হবে 48 দলেরই এক অংশ বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টিভি চ্যানেলটি। মনি বিস্কুট চ্যানেল আইয়ে বিশ্বকাপের তারকাদের পদচারণায় মুখর আই স্ট্রাইকার প্রাঙ্গণ। চমৎকার বিশ্বকাপ, মনে হচ্ছে যে বিশ্বকাপ বাংলাদেশেই নিয়ে আসছে চ্যানেল আই। ব্রাজিল কেউ আর্জেন্টিনা চায়, বাংলাদেশে প্রায় দেখা যায় 200 বিভক্ত হয়, কিন্তু আমি চাই মরক্কো জিতুক। ভেরি ইউনিক আয়োজন। এটাই বোঝা যাচ্ছে যে 4 বছর পর পর যে বিশ্বকাপ বাংলাদেশে আসে তখন সেই বিশ্বকাপের সাথে পুরোপুরি একত্র হয়ে যায়। ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও দেখা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে সেটা খেলাতে আমরা বিশ্বকাপ দেখবো আই স্ক্রিনে, তখন বোঝা যাবে। চ্যানেল আইয়ের নিউজ রুম সরগরম বিশ্বকাপ নিয়ে। সংবাদ, অনলাইন, ডিজিটাল প্ল্যাটফর্মের সবাই বুঁদ হয়ে আছেন বিশ্বকাপ নিয়ে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ নিজেও বিশ্বকাপ নিয়ে সহকর্মীদের দিচ্ছেন নানা পরামর্শ। উন্মাদনায় সবাই। বিশ্বকাপের সব নিউজ সবার আগে চ্যানেল আইতে। অবশ্যই আর্জেন্টিনার সাপোর্টার এবং আশা করছি এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আর্জেন্টিনা জয় নিয়েই মাঠ ছাড়বে। বিশ্বকাপের সব খবর পৌঁছে দিতে আমি এবং আমার টিম সবাই প্রস্তুত। বিশ্বকাপের যে কোনো সংবাদ সবার আগে পাঠকদের সামনে উপস্থাপন করাই চ্যানেল আই অনলাইনের লক্ষ্য। এবার কাপ নেবে ব্রাজিল, এবারও জিতবে আর্জেন্টিনা। যেই জিতবে তো ফুটবলই। বিশ্বকাপের সব কন্টেন্ট দিতে প্রস্তুত চ্যানেল আই ডিজিটাল টিম। বিশ্বকাপ মানে ব্রাজিল, ব্রাজিল মানে বিশ্বকাপ। এবার কাপ নেবে জার্মানি। সংবাদ উপস্থাপনায় বৈচিত্র্য রাখছেন প্রযোজকরা। টক শোতে উপস্থাপনা কিক অফেও আছে নতুনত্ব। বিশ্বকাপের সব খেলার সংবাদ দেখাতে আমরা প্রস্তুত, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইতে থাকছে নানা আয়োজন, আই স্ট্রাইকার, কিক অফ। এই কিক অফে থাকছে আমাদের এক্সপার্ট অপিনিয়ন। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন। বিশ্বকাপ ম্যাচের ধারাভাষ্য প্রচারে প্রস্তুত রেডিও ভূমি 92.8 FM। ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ধারা বর্ণনা বিশ্বের যে কোনো জায়গা থেকে শুনতে পাবেন অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও ভূমিতে। বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইয়ের আয়োজন চলবে 19 জুলাইয়ের ফাইনাল পর্যন্ত। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে বসছে 2026 বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপের রং লেগেছে চ্যানেল আইতেও। মনি বিস্কুট চ্যানেল আই স্ট্রাইকারে প্রতিদিন বিভিন্ন সেলিব্রিটিরা আসছেন, জিতছেন পুরস্কার এবং এতে অংশ নিচ্ছেন আমাদের চ্যানেল আইয়ের স্টাফরাও। তারাও জিতেছেন পুরস্কার এবং করছেন নানা তর্ক। ব্রাজিল না আর্জেন্টিনা, মেক্সিকো, ফ্রান্স কিংবা স্পেন, কে জিতবে এবারের বিশ্বকাপ, সেই তর্কের লড়াই তো থাকছে প্রতিদিনই। 39 দিনব্যাপী এই আয়োজনে আমরা থাকছি মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ নিয়ে প্রতিদিন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার নেট দুনিয়ার খবর। চলুন একটু ঘুরে আসি নেট দুনিয়ায়, দেখে আসি সামাজিক মাধ্যমে ভাইরাল কন্টেন্ট কোনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। মাহদি তার উপর হামলার চেষ্টার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে হামলা চালানো হয়। হামলার এই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত। প্রতিবাদে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব।
আবারও বাজেট প্রসঙ্গ। কৃষি ও কৃষকের সুরক্ষায় কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো কিছু উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করতে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। একই সঙ্গে কৃষকের উৎপাদন ব্যয় একদম তৃণমূল পর্যায়ে কমিয়ে আনতে সার, কীটনাশক ও পোলট্রি খাতের কাঁচামাল আমদানিতে দেওয়া হয়েছে বড় ধরনের শুল্ক ও ভ্যাট ছাড়। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। দেশের অর্থনীতিতে কৃষির বর্তমান অবদান প্রায় 11%, কিন্তু প্রস্তাবিত বাজেটে সামগ্রিক আকার বৃদ্ধির অনুপাতে কৃষি খাতের হিস্সা কম। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেটে কৃষি খাতে 6,209 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়, যা জিডিপির 0.63%। তবে বিশেষজ্ঞরা বলছেন কৃষিতে বরাদ্দ আরো বেশি হওয়া প্রয়োজন। শিক্ষাকে যেমন আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, 1,23,000 কোটি টাকা দিয়েছেন, কৃষিটাকেও প্যারালালে আপনাকে গুরুত্ব দিতে হবে। ন্যায় নীতি, ন্যায্যতার ভিত্তিতে যদি বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় এই বাজেটটা ঠিকই আছে। দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আমি মনে করি সরকার একটা বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করেছে। তবে বাজেট যে হারে বেড়েছে, কৃষিখাতের বরাদ্দ সে হারে বাড়েনি। বর্তমানে আমরা জানি যে মূল্যস্ফীতি প্রায় 9.4%, 9.42% মতো, তাই না? তো খাদ্য নিরাপত্তাটা যদি নিশ্চিত করতে চায়, তাহলে আমদানি নির্ভরতা কমানো, কৃষিক্ষেত্রে বাজেট বরাদ্দটা আরও বাড়ানো উচিত ছিল এবং আমার কাছে মনে হয় এটা অন্তত 10% হওয়া উচিত ছিল। 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062 কোটি 50 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। প্রান্তিক চাষি ও দেশীয় উদ্যোক্তাদের স্বস্তি দিতে শুল্ক কাঠামোতে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে সরকার। রাশিয়া থেকে সংগ্রহ করা 30,000 মেট্রিক টন সার বিশ্ব খাদ্য কর্মসূচি সহায়তায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া সার ব্যবসায়ীদের 7.5% ভ্যাট এবং কীটনাশক আমদানির 7.5% আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কীটনাশক উৎপাদনের 36টি কাঁচামাল এবং পোল্ট্রি ও ডেইরি শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক তুলে দেওয়া হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় আমদানি করা পাঙ্গাস মাছের ফিলেটে 20% সম্পূরক শুল্ক এবং প্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে শুল্ক বাড়িয়ে 25% করা হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কৃষিতে স্মার্ট প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এখন মূল চ্যালেঞ্জ হলো শুল্ক ছাড়ের এই সুবিধাগুলো যেন মধ্যস্বত্বভোগীদের হাতে না গিয়ে সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতি বিনির্মাণ লক্ষ্যমাত্রায় বিশাল জাতীয় বাজেটের বিপরীতে এবার পরিবেশ খাতে বরাদ্দ রাখা হয়েছে 51,746 কোটি টাকা। গুরুত্ব পেয়েছে জলবায়ু তহবিল পুনর্গঠন, সবুজ কর্মসংস্থান, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে। তবে গত বাজেটের তুলনায় পরিবেশ মন্ত্রণালয়ের একক বরাদ্দ মাত্র 4.48% বৃদ্ধিকে অপর্যাপ্ত বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। সময়ের প্রবাহে দেশ এখন এক ঐতিহাসিক অর্থনৈতিক ও পরিবেশগত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের তাগিদ, অন্যদিকে বৈশ্বিক বাজারে টিকে থাকতে পরিবেশগত কমপ্লায়েন্স বা শর্ত পূরণের বড় চ্যালেঞ্জ। এর বিপরীতে সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে সরকারের লক্ষ্যমাত্রা। এমন বাস্তবতায় ঘোষিত 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট কেবল প্রচলিত আয় ব্যয়ের হিসাব নয়, বরং এটি একটি সবুজ অর্থনীতি বিনির্মাণের রূপরেখা। বাজেটে পরিবেশ খাতে 25টি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে 51,746 কোটি টাকা। গুরুত্ব দেওয়া হয়েছে অভিযোজন, প্রশমন, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি সহ কয়েকটি খাতে। 2026-27 অর্থ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে 2,240 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 4.48% বেশি। 4,28,97,000 চারা রোপণ করা হবে। 3,727 কিলোমিটার স্ট্রিপ বাগানে 37,27,000 চারা রোপণ। 4,000 হেক্টর ম্যানগ্রোভ বাগানে 1,77,00,000
৭৬,০০০ চারা রোপণ, বসতবাড়ি বনায়নে ৫৬ লক্ষ চারা রোপণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। তবে সামগ্রিক বাজেটের বিপরীতে পরিবেশ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট মাত্র ৯৬ কোটি টাকা বৃদ্ধি পেলেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। এমন বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলছেন বিশ্লেষকরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০%কে কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বায়ু দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্রি আর নীতির আওতায় আগামী ৫ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে নতুন অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনাও রাখা হয়েছে। তবে এই বরাদ্দের সর্বোত্তম ব্যবহার, স্বচ্ছতা এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করা গেলেই কেবল টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। রিডিউস, রিইউজ, রিসাইকেল 3R নীতির আওতায় আগামী 5 বছরে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এখন নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানে কঠোর আঘাত হানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ও হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় দুটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে ইরান। ইরানের হামলার পর কুয়েত তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে জোরালো হামলার হুমকি দেন। এরপর বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে টানা দ্বিতীয় দিনের মতো আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। নতুন করে উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে। তেহরান সফরে গেছে কাতারের একটি প্রতিনিধি দল। এবার ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। বেভারেজ ব্র্যান্ড মোজো আবারও ভোক্তাদের জন্য নিয়ে এলো চমকপ্রদ ক্যাম্পেইন মোজো বিরাট কার বার অফার। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, স্মার্ট টিভি, আইফোন সহ বিভিন্ন আকর্ষণীয় উপহার। মোজো বা ক্লেমনের 1 লিটার বা 2 লিটার বোতল কিনে বোতলের লেভেলে থাকা QR কোড স্ক্যান করলে ভোক্তারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দিয়ে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করলেই মিলবে পুরস্কার জয়ের সুযোগ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে কড়া নজরদারি ও সতর্কতা, বিজিবির জনসচেতনতামূলক মাইকিং। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে বিজিবির কড়া নজরদারি চলছে। শেরপুরে মেঘালয় সীমান্তের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে।
সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদে আগামী অর্থবছরে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন, অর্থনীতি পুনরুদ্ধার, উত্তরণ, পুনর্গঠনের কৌশল মন্তব্য। প্রস্তাবিত বাজেটে দাম কমবে ধান, চাল, গম, ভোজ্য তেল সহ 7 নিত্যপণ্যের, বাড়বে গাড়ি, সিগারেট, বিদেশি খাদ্যসহ বেশ কিছু পণ্যের দাম। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।